বরানগরে প্রচারে নিতিন নবীন, সরাসরি নজর রাখবো সেদিকে। पूरी तरह से सुरक्षा मिलेगी और हम लोग आज उस रूप में पश्चिम बंगाल को आगे लेके जाने के लिए अब संकल्पित हैं। सर, जिस तरीके से फर्स्ट फेज की अगर बात की जाए तो बीजेपी को खासी वहां पर प्राथमिकता है, लेकिन ये लगता है कि सेकंड फेज चुनौती भरा है। आपको लगता है ममता बनर्जी कह रही है कि ये फेज जो है ये अपना गढ़ है बेसिकली पश्चिम बंगाल में अब कोई गढ़ ममता का नहीं बचा है। ममता के प्रति भद्रलोक का भी भ्रम टूट गया है और इस भद्रलोक के इलाके में भी ममता ने जिस प्रकार से बेईमानी की है, अब पूरी तरह से भद्रलोक अब भाजपा के साथ है। पोलिंग परसेंटेज बहुत बड़ा है नितिन सर, उसको कैसे देखते हैं आप? फर्स्ट फेज में इतने ज्यादा परसेंटेज आना किस तरफ इशारा करता है नितिन सर, क्या लगता है आपको? जो पोलिंग परसेंटेज जो इस बार आया है उसको कैसे देखते हैं आप? मैं मानता हूँ ये जनता का परिवर्तन के लिए सूचकांक है और ये बड़ा वोटिंग कहीं ना कहीं स्पष्ट संकेत देता है कि भारतीय जनता पार्टी के साथ जनता है और बदलाव के साथ जनता है। थैंक यू सर, थैंक यू। বরানগরে প্রচারে নিতিন নবীন, সজল ঘোষের সমর্থনে প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার সজল ঘোষকে বরানগরে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি এবং এবার সজল ঘোষের জন্যই প্রচারে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সজলদার সমর্থনে আশীর্বাদ চাইতে এসেছেন, আপনারা সেই আশীর্বাদ করুন। এবারের নির্বাচন নারী সুরক্ষার নির্বাচন, এবারের নির্বাচন আপনার কন্যা সন্তানকে সুরক্ষার নির্বাচন, এবারের নির্বাচন আপনার সন্তানের কর্মসংস্থানের নির্বাচন, এবারের নির্বাচন পুরো পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার নির্বাচন। যেভাবে আমরা আর্থিকভাবে কর্মসংস্থানের দিকে পিছিয়ে পড়েছি, সজল ঘোষের সমর্থনে আজ প্রচারে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। পার্টির প্রার্থী সম্মানীয় সজল ঘোষ মহাশয়, আর এই নির্বাচনে সম্মানীয় সজল ঘোষ মহাশয়ের সমর্থনে আশীর্বাদ চাইতে এসেছেন আমাদের আদরণীয় রাষ্ট্রীয় সভাপতি সম্মানীয় নিতিন নবীনজি। গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে চলুন, গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে চলুন। বাড়ি থেকে বেরিয়ে আর অন্যদিকে কলকাতা বন্দরে রাকেশ সিং এর সমর্থনে প্রচারে এসেছেন শুভেন্দু অধিকারী। একেবারে দুই ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছি। আগামী 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। एकदम करेंगे जो घुसपैठी है रोहिंग्या, वो उनके साथ में, जो राष्ट्रवादी है मोदी जी के साथ में है, विकास के साथ में है, परिवर्तन के साथ में है। क्या कहेंगे बंगाल के मुसलमानों के लिए? बंगाल के मुसलमानों को यही बोलेंगे, आप खुल के आइए, डरिए मत। मोदी जी सबके साथ है, सबका साथ, सबका विकास, सबका विश्वास। आपका नाम? मेरा नाम करीम खान। একদিকে বরানগরে সজল ঘোষের সমর্থনে প্রচার চালাচ্ছেন নিতিন নবীন, আর অন্যদিকে কলকাতা বন্দরে রাকেশ সিং এর সমর্থনে প্রচার করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দুদিকে দুই প্রচার আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। বরানগরে আমরা দেখেছিলাম উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল এবং সেই নির্বাচনের সেই উপনির্বাচনের পর এবারও কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস যেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে, আর অন্যদিকে এই বরানগর কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এই কেন্দ্রে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়েছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। 11,977 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এই বরানগর কেন্দ্রটিতে।
খুব স্বাভাবিকভাবেই এবারের এই যে নির্বাচন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানেই বরানগর কেন্দ্রের যে হিসেব আমরা দেখেছি 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গিয়েছিল এই কেন্দ্র থেকে 33,613 জনের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ গিয়েছে। সে কারণেই আরো বেশি করে এই কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2026 নির্বাচনের জন্য। আর অন্যদিকে কলকাতা বন্দরে সেখানে রাকেশ সিং এর হয়ে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিমের বিপক্ষে দাঁড়িয়েছেন রাকেশ সিং। এই যে কেন্দ্রটি রয়েছে আমরা দেখেছি এই কেন্দ্রে আগেরবার অর্থাৎ 2021-এর নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা একবার খেয়াল রাখি সেখানে তৃণমূল কংগ্রেস তো অবশ্যই জয়ী হয়েছিল, তবে সেখানে তাদের যে ব্যবধান ছিল তার প্রায় সমতুল্য নাম কিন্তু এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে বাদ গিয়েছে। 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল এই কলকাতা বন্দরে 68,554, আর এই কেন্দ্রটিতেই আমরা দেখেছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে একেবারে 28শে ফেব্রুয়ারির যে হিসেব আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখেছি 28শে ফেব্রুয়ারির যে হিসেব অনুযায়ী কলকাতা বন্দরে বাদ গিয়েছে নাম 64,813 জনের। আর ঠিক এই প্রেক্ষাপটে যেখানে 2021-এর তৃণমূলের যে জয়ের ব্যবধান ছিল তা কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি তার চলে গিয়েছে এই হিসেব এসআইআর এ নাম বাদ যাওয়া ভোটারদের হিসেব, এবং যেহেতু আপনাদের সামনে 28শে ফেব্রুয়ারির হিসেব পেশ করছি এবং তার পরবর্তীতে আমরা দেখেছি বিচারাধীনদের যে তালিকা থেকেও কিন্তু রাজ্যে মোট 27 লক্ষ ভোটারের নামও বাদ গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন কেন্দ্রে এই নামও কিন্তু যোগ হয়েছে, এই সংখ্যাগুলিও কিন্তু যোগ হয়েছে এবং সেখানেই বোঝাই যাচ্ছে যে এই কেন্দ্রগুলিতে কিন্তু আরো বেশি নাম বাদ গিয়েছে। সে কারণেই এবারের নির্বাচনে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রভাব অনেকটাই পড়বে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন যেভাবে আমরা আর্থিকভাবে কর্মসংস্থানের দিকে পিছিয়ে পড়েছি সেই দিকে মাথায় রেখে এবারের নির্বাচন, আর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় সজল ঘোষ মহাশয়, আর এই নির্বাচনে সম্মানীয় সজল ঘোষ মহাশয় আমরা কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের বরানগরের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সজল ঘোষের সমর্থনে নিতিন নবীন তিনি এসেছেন এবং তিনি এই প্রচার চালাচ্ছেন, সেখানে এই যে বরানগর কেন্দ্র আমরা দেখেছিলাম উপনির্বাচনে কিন্তু অনেক ব্যবধানে জয়ী হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবারও তাকে প্রার্থী করেছে দল। আর অন্যদিকে সজল ঘোষ তিনি এবার লড়াই করছেন এই কেন্দ্রে যেখানে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, এবার সজল ঘোষ সেখানে কতটা আশাবাদী? হ্যাঁ দেখো, একেবারেই স্বর্ণালী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট অঙ্ক কষাকষি মুহূর্তে চলছে বরানগরের অন্দর দিকে। তার কারণ এর আগে সায়ন্তিকা ব্যানার্জির বক্তব্য ঘিরে কিন্তু তোলপাড় হয়েছিল, কারণ সায়ন্তিকা ব্যানার্জির যে বক্তব্য যে বরানগর গামলার মতো তাতে বরানগরের মানুষরা ক্ষিপ্ত হয়েছিলেন এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দেখা যাচ্ছে সায়ন্তিকাকে বলতে শোনা গেছে, বিশেষ করে সতীন সেননগর এই অঞ্চলটা থেকে, যে তাতে কিন্তু ভোটের পর দেখা যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি সজল ঘোষকে দেখো, সজল ঘোষ কিন্তু বারংবার একটা কথা বলছেন যে মাঝি এক মৌকা মুঝে চাইয়ে এক মৌকা মুঝে দিজিয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তাকে একবার চান্স দেওয়া হয়, না হলে তাকে বলে সজল ঘোষ বলছেন যে আমি যদি কাজটা করতে পারি তাহলে 5 বছর পর আমাকে সরিয়ে দেবেন। এইভাবে কিন্তু রণতরীতে সজল ঘোষ শুধু প্রচার চালাচ্ছেন এবং তৃণমূলের যেই সব জায়গাগুলো কিন্তু ডিফেক্ট রয়েছে সেই খুঁটনাটিতে কিন্তু প্রচার চালাচ্ছে সজল ঘোষ। এবং আজকে আমরা দেখছি যে নিতিন নবীন তিনি কিন্তু সজল ঘোষের সমর্থনে এসে প্রচার করছেন, বিপুল সংখ্যক কর্মী মানুষের জনসমর্থন। এবং আরেকটা বিষয় এখানে স্বর্ণালী বলে রাখা গুরুত্বপূর্ণ যে এর আগেও আমরা দেখেছি বরানগরে কিন্তু যে তৃণমূল বিজেপি বারংবার সংঘর্ষ হতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল শাসক দল কিন্তু চাইছে এসআইআর, এই এসআইআর কে হাতিয়ার করে মানুষের ভোট ব্যাংকে নিজের পক্ষে ঘোরাতে। এবং অন্যদিকে কিন্তু বিজেপি চাইছে বরানগরের যে সমস্ত উন্নয়নের খামতি রয়েছে সেই খামতিগুলোকে সামনে তুলে এনে সজল ঘোষের প্রচার কিন্তু সজল ঘোষ নিজে মানুষের কাছে সমর্থন। এই বরানগর কেন্দ্রের ক্ষেত্রে এবারে নির্বাচন কতটা এসআইআর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে? জয়ন্ত, এই কারণেই জিজ্ঞেস করছি, কারণ তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখেছি উপনির্বাচন
নির্বাচনেও জয়ী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার যে ব্যবধান ছিল ৮,১৫০। লোকসভায় আমরা দেখেছিলাম তৃণমূল এগিয়েছিল, তবে সেখানে তাদের ব্যবধান ছিল ১১,৯৭৭। আর এবারে সেখানে এসআইআর এ বাদ গিয়েছে ৩৩,০০০-এরও বেশি নাম। সেখানে এসআইআর এর কতটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে? দেখো, যেমনটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই যে এসআইআর মানুষকে লাইনে দাঁড়িয়ে বারংবার বিভ্রান্তি হয়রানি করা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচারেও কিন্তু যখন যাচ্ছেন দুই প্রার্থীরা তাদেরকে কেন্দ্র করে কিন্তু মানুষ বেরিয়ে এসে বলছেন যে তারা অনেক মানুষ রয়েছে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তা সত্ত্বেও তাদের ভোট ব্যাংকে কেড়ে নেওয়া হয়েছে, তাদের কিন্তু নাম নেই। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা কিন্তু ক্ষোভ রয়েছে। অর্থাৎ এসআইআর কিন্তু শাসকের পক্ষে গেলেও কিন্তু কাজ করতে পারে। একেবারে, অর্থাৎ এসআইআর এর প্রভাব যে পড়বে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত।